আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানগণ, অনুষ্ঠানের সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়, উপস্থিত সুধী এবং আমার শ্রদ্ধেয় জেলা প্রশাসকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের, যাদের প্রাণের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশের জন্ম। সেই সাথে শ্রদ্ধা জানাই পার্বত্য চট্টগ্রাম জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সহ অন্যান্য দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর যে সকল অকুতোভয় সদস্য প্রাণ বিসর্জন দিয়েছে তাদেরকেও। আরও আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই আন্দোলনে নিহত ছাত্র জনতাকে, যাদের আত্মত্যাগে বাংলাদেশের গণতন্ত্রের পথে নবযাত্রার দুয়ার উন্মোচন করেছে। জেলা প্রশাসক সম্মেলন বাংলাদেশের সকল জেলার কার্যক্রম সমন্বয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা অতীতেও রেখেছিল এবং আমি আশা করি বর্তমানেও রাখবে এবং ভবিষ্যতেও সেটা অব্যাহত থাকবে। এবং এই সম্মেলনের যে প্রাপ্ত দিক নির্দেশনার আলোকে আপনারা মাঠ পর্যায়ে আরও কার্যকরভাবে সাধারণ মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারবেন। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা আপনারা সাধারণ জনগণের সেবক। সাধারণ মানুষের সেবা আমাদের মূল লক্ষ্য এবং দায়িত্ব। দেশের প্রতিটি জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার পেছনে আপনাদের যে নিরলস পরিশ্রম এবং দায়িত্ববোধ, তা সত্যি প্রশংসনীয় এবং আপনারা বারবার সেটা প্রমাণ করে এসেছেন। বর্তমানে আমরা একটা আধুনিক, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার সুস্পষ্ট লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা অগ্রসর হচ্ছি। এই লক্ষ্য অর্জনে জাতীয় নিরাপত্তা, সুশাসন এবং কার্যকরী প্রশাসক সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনামূলক বক্তব্য শুনেছেন। তাছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক অর্থবহ আলোচনার মাধ্যমে ইতিমধ্যে তাদের গুরুত্বপূর্ণ যেসব দিক সেগুলো উঠে এসেছে এবং সর্বোপরি বাহিনী প্রধানগণ তাদের বক্তব্যে নিজ নিজ বাহিনীর অবস্থান এবং বাহিনীর কার্য সম্পাদনে আপনাদের নিকট তাদের যে প্রত্যাশা সেটাও ওনারা ব্যক্ত করেছেন। আমি আমার বক্তব্যে একটি জিনিসকে প্রাধান্য দিতে চাই, সেটা হলো আমাদের সিভিল মিলিটারি রিলেশন। কেননা আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে সত্যিকারের একটি গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা। যে রাষ্ট্রের মধ্যে সিভিল মিলিটারি রিলেশনের মধ্যে কোনো ধরনের ফাঁক ফোকর কিংবা কোনো ছিট থাকে, সেই রাষ্ট্র ব্যবস্থা কখনো স্থায়ী হয় না। ইতিপূর্বে আপনারা দেখেছেন এবং আমরা যে ম্যান্ডেট নিয়ে 2/3 মেজরিটি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সরকার গঠন করেছে, সেখানে এই দিকটি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই সিভিল মিলিটারি রিলেশনের যদি আমরা শেকড় খুঁজতে যাই, সেটা আমাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত। সেটা হল 1971 সাল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি একজন সামরিক অফিসার ছিলেন, তার ঘোষণাতেই সেদিন স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। এরপরে ঘটনা আপনাদের সবারই জানা আছে, কিভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা জনগণের বাহিনী হিসেবে সমাজের সকল শ্রেণীর মানুষের সহযোগিতায় ইতিহাস রচনা করে বাংলাদেশ নামক ভূখণ্ড সৃষ্টি করেছিল। আমাদের সশস্ত্র বাহিনী মনে প্রাণে জনগণের এই বাহিনী, কারণ এর প্রতিটি সদস্য এদেশেরই সন্তান এবং তারা বারবার প্রমাণ করেছে জাতির ক্লান্তি লগ্নে তারা জনগণের পাশেই দাঁড়িয়েছে।
দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় যে কোনো দুর্যোগ, সেটা হোক ঘূর্ণিঝড়, বন্যা অথবা অন্য যে কোনো দুর্যোগ হোক, সেটা প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি মুহূর্তে জনগণের আস্থার প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যরা বারবার তাদের পাশেই দাঁড়িয়েছে। এবং আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা সবসময় বেসামরিক প্রশাসনের সহায়তায় নিজেদের সর্বোচ্চ সেবা দিয়ে আসছেন এবং আপনার তিন বাহিনী প্রধানের আহ্বান শুনেছেন। তারা তাদের বাহিনীদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সো যখনই আপনাদের যে কোনো ধরনের সহায়তা লাগবে, তার জন্য আমাদের তিন বাহিনী সবসময় প্রস্তুত থাকবে। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ের কথা। সেটা আপনাদের খুব সবারই মনে আছে। সরকারের প্রায় যখন সকল প্রতিষ্ঠান কিংকর্তব্য বিমূঢ়, তখন আপনারা টিভি স্ক্রিনে তিনজন ব্যক্তিত্বকে দেখেছিলেন এবং সারা জাতি তখন এই তিনজন ব্যক্তির দিকে তাকিয়েছিলেন, তাই না? এবং তাদের এই দিক নির্দেশনায় অক্লান্তভাবে দিন রাত পরিশ্রম করে জাতির দায়বদ্ধতার জায়গা থেকে এই সশস্ত্র বাহিনী এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করেছে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে ইভেন সুপ্রিম কোর্ট থেকে সচিবালয়, ব্যাংক, বিমানবন্দর, সর্ব জায়গায় এই নিরাপত্তার দায়িত্বে এই সশস্ত্র বাহিনীর সদস্যরাই ছিল এবং তারাই আপনাদেরকে তাদের জীবন বাজি রেখে আপনাদের পাশে সাহায্য সহযোগিতা করে রাষ্ট্রকে টিকিয়ে রেখেছিল। অস্থিতিশীল পরিস্থিতিতে দেশপ্রেমিক সামরিক বাহিনীর সদস্যরা চলমান সংকটের রাজনৈতিক সমাধানের জন্য বেসামরিক প্রশাসনের উপরেই আস্থা রেখে একটি ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা আবার ফিরিয়ে এনেছে এবং সেই দায়িত্ব বাহিনী প্রধানরা যেমন আপনাদেরকে দিয়েছে, সাথে সাথে আমি এটাও ক্লেম করতে পারি আমাদের যে সশস্ত্র বাহিনীর সদস্যরাও ছিল তারাও একই ধরনের প্রশংসার দাবিদার, তাই না? কিন্তু আমাদের যে একটা সৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে ব্যাহত করার জন্য একটা অসাধু চক্র নিজেদের দুর্বলতাকে ঢাকতে বিভিন্নভাবে সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করে এবং তাদের নিজস্ব ব্যর্থতার দায়ভার সশস্ত্র বাহিনীর উপর চাপিয়ে দিয়ে আমাদের যে মধুর সম্পর্ক সেখানে ফাটল সৃষ্টি করার অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হতে পারেনি। কারণ পারেনি কেন? কারণ আপনারা যেরকম দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য একই দীক্ষায় দীক্ষিত এবং তারা একই স্পিরিটেড হয়েই তারা এই দায়বদ্ধতার জায়গাতে তাদের দায়িত্ব পালন করে। এবং আমরা যদি আমাদের এই পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং সমন্বয় ঠিক রাখতে পারি, তাহলে কোনো দেশি কিংবা বৈদেশিক কোনো শক্তি আমার রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পারবে না ভবিষ্যতে ইনশাল্লাহ। আমি আরেকটা দিকে আপনাদের নজর আনতে চাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিজেদের অযৌক্তিক আকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে সামরিক বাহিনীর কিছু বিপদগামী সদস্য বিভিন্ন সংস্থায় প্রেষণে নিয়োজিত থাকাকালীন সময়ে ঘৃণিত কিছু অপরাধের সাথে জড়িয়ে পড়েছিল। তারা সশস্ত্র বাহিনীর বাহিরে প্রতিষ্ঠান থেকে যে সকল অপরাধ করেছে তার দায় বা এই দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর নয়। এ কারণে সশস্ত্র বাহিনীকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানোর কোনো সুযোগ নেই। ব্যক্তিবিশেষের ঘৃণিত অপরাধের পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে। একজন প্রাক্তন সেনা সদস্য হিসাবে আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যের প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের প্রতি সবসময় অনুগত এবং সাংবিধানিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর। পূর্বেও ছিল, বর্তমানেও আছে এবং যতদিন বাংলাদেশ ভূখণ্ড থাকবে ততদিন তারা এই আস্থার উপরে বিশ্বাস রেখে তাদের জীবনযাপন করবে। এখানে প্রশ্ন এসেছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের আমরা কি ধরনের
চ্যালেঞ্জ ফেস করতে পারি। সেই উপলক্ষে আমি বলতে চাই, একটি শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখা এক কথায় অসম্ভব। এর কারণ আপনারা সবাই ভূরাজনৈতিক যে অবস্থান আছে, বিভিন্ন পার্শ্ববর্তী আমাদের যে দেশগুলো আছে, সেটার দিকে নজর দিলে এর উত্তর খুঁজে পাবেন। এবং বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা শুধু ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নয়, এটা যে পূর্বের প্রচলিত যে সামরিক যুদ্ধ আমরা যেটা দেখে এসেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিংবা অন্যান্য দেশের ইনভেশন কনসেপ্টে, সেটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। এটার বিস্তৃত হয়েছে এখন সাইবার হামলা, বিভিন্ন ধরনের সমাজ বিরোধী তৎপরতা, জলবায়ু পরিবর্তন, মহামারী, তথ্যযুদ্ধ, উপকূলীয় এবং সামুদ্রিক নিরাপত্তা, জ্বালানি অবকাঠামো, অর্থনৈতিক ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বহুমাত্রিক হুমকি সমূহকে অন্তর্ভুক্তি করেই আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হচ্ছে। যার দরুন নিরাপত্তা এখন শুধু একটা কোনো আইসোলেটেড কোনো বডি না, এটা একটা সমন্বিত এবং বহুমাত্রিক ধারণা, যেখানে অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা এবং সাইবার সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। আজকে এই মহান অডিয়েন্সকে আমি একটা জিনিস বলতে চাই, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিছু কিছু শব্দ গত 15 বছরে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি অনুরোধ করব আপনাদের প্রেক্ষাপট থেকে আপনাদের এইসব শব্দ চয়নের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করার জন্য। টেররিজম, এক্সট্রিমিজম, রেডিক্যালিজম, এই শব্দগুলো বাংলাদেশের সোশ্যাল এবং পলিটিক্যাল স্ট্রাকচারে কতটুকু যায় সেটা বিবেচনার যথেষ্ট অবকাশ আছে। সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে এই সব শব্দ চয়নের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আমাদের সরকারের পক্ষ থেকে অনুরোধ করব একটু সাবধানতা অবলম্বন করতে, কারণ এই শব্দগুলো আমাদের উপর বিভিন্নভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে যে সোশ্যাল সিস্টেম আছে সেখানে টেররিজম এর যে মৌলিক ধারণা সেটা প্রতিষ্ঠিত করা সম্ভব না। বাংলাদেশ একটা টলারেন্ট সোসাইটি, বাংলাদেশ একটা ইনক্লুসিভ সোসাইটি, এটা হোমোজেনিয়াস সোসাইটি। এখানে এক্সট্রিমিজমের কোনো ধরনের অবস্থান কোনো মানুষ সহ্য করে না। যে গ্রামে মসজিদ আছে সেই গ্রামে মন্দিরও আছে, সেই গ্রামে গির্জাও আছে। মসজিদে আজান হয়, গির্জাতে প্রার্থনা হয়, মন্দিরে তাদের যে ধর্মকর্ম সবগুলোই চলে। এইভাবে এটাই আমাদের সমাজ ব্যবস্থা। এবং এই সমাজ ব্যবস্থাতে কোনোভাবেই যেন কোনো ধরনের আভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রু প্রবেশ করে আমাদের যে সামাজিক ঐক্য আছে সেটাকে বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে আপনাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব একটু সাবধান থাকার জন্য। আপনাদের যে মৌলিক নিরাপত্তা যে ধারণা, সেই ধারণায় আমাদের একটা ইলেকশন ম্যান্ডেট আছে, আপনারা দেখেছেন, এবং ইলেকশন ম্যান্ডেটে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা আছে। আমাদের সুস্পষ্ট আমাদের কার্যপ্রণালী আছে এবং আপনারা নিশ্চয়ই এটার মধ্যে কিছু দেখেছেন। এবং এটা বাস্তবায়নের জন্য হোল অফ দি গভর্নমেন্টাল অ্যাপ্রোচ, যেটা আপনাদের সহযোগিতা ছাড়া সত্যিকার অর্থে এটাতে সফলতা পাওয়া খুবই দুরূহ হয়ে পড়বে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্দেশনা, প্রতিরক্ষা বিষয়ক সক্ষমতা অর্জন, ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রির যে কনসেপ্ট, সেখানে বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে আপনাদের কাছে পৌঁছব। আমরা বিভিন্ন সেক্টর ওয়াইজ আপনাদের যে কাজ করছি সেই কাজের ব্যাপ্তিতে অনেকের নিজস্ব বর্তমান অবস্থান থেকে অনেক সহযোগিতা লাগবে। আমি আশা করব আপনারা এই ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন। আমরা অলরেডি বিমান বাহিনী প্রধান বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী
আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হলো এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা আমরা গঠন করতে চাই যে ব্যবস্থার মাধ্যমে আমরা ক্রেডিবল ডিটারেন্স ক্রিয়েট করতে পারবো, যার অর্থ হলো শত্রুরা আমাদের বিরুদ্ধে আগ্রাসন পরিকল্পনা থেকে বিরত রাখার জন্য যথেষ্ট একটা নিরাপত্তা ব্যবস্থা আমরা তৈরি করার জন্য বদ্ধপরিকর। এবং এই লক্ষ্য অর্জনে আমরা অনেক দূর এগিয়েছি এবং আশা করি গত 3 মাসে আমরা যতটুকু এগিয়েছি খুব শীঘ্রই তার সুফল আমরা দেখতে পারবেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকের পর থেকে আমাদের বাহিনী প্রধানরা এবং আপনারা আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রণালী সম্পর্কে যে ধারণা হয়েছে সেই ধারণার পথ ধরে নতুন একটা সিভিল মিলিটারি রিলেশনের যুগে পদার্পণ করব, যা হবে আমাদের মিউচুয়াল রেসপেক্ট, ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সির উপর ভিত্তি করে। আমি আরেকটা দিক আপনাদেরকে একটু জানানো প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের যে সশস্ত্র বাহিনীর সদস্যরা আছে তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ এবং তারা সিটিজেন ইন ইউনিফর্ম। সামরিক বাহিনীর সদস্যরা সমাজের সর্বস্তর থেকে আসে এবং আপনাদের অনেকেরই সন্তান কিংবা আত্মীয় স্বজন সেনাবাহিনীর সদস্য হিসাবে আছে। তারা আসে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমাজের স্বাভাবিক জীবন ব্যবস্থা ছেড়ে সৈনিকের কঠিন জীবন ব্যবস্থা বেছে নিয়ে কঠোর প্রশিক্ষণের পর মৃত্যুর শপথ নিয়ে সামরিক বাহিনীতে যোগদান করে। এবং সশস্ত্র বাহিনী কেবলমাত্র একটা চাকুরির জায়গা নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন সৈনিক প্রতিদিন ফজরের নামাজের পর থেকে শুরু করে সারাদিন কঠিন প্রশিক্ষণ এবং প্রশাসনিক কাজে ক্লান্ত হয়ে নিজেকে নিয়োজিত রাখে, যার ফলে এর প্রধান উৎস হলো তার দেশপ্রেম এবং দায়িত্ববোধের দায়বদ্ধতা, যা অনেক সময় তাকে সমাজ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং সেটাই রূঢ় বাস্তবতা। বেসামরিক পরিমণ্ডলে আমরা যদি তাদেরকে যথাযথ মর্যাদা প্রদানে ব্যর্থ হই, তবে সময়ের সাথে দেশপ্রেমিক যোগ্য তরুণ তরুণীদের সামরিক বাহিনী জীবন বেছে নিতে নিরুৎসাহিত হবে, যেটা আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয়। এবং এর ফলাফল হবে একটা জনবিচ্ছিন্ন অকার্যকর সশস্ত্র বাহিনী, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা অশনি সংকেত। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যতটুকু পারেন আপনাদের অবস্থান থেকে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করলে, আপনারা অফিসে গেলে দুটা ভালো কথা বললে, যতটুকু পারেন নিয়মের ভিতর দিয়ে যদি সাহায্য করা যায়, সে কাজটুকু করলে আমরা সত্যি খুব উপকৃত হব এবং তারা সত্যি সম্মানিত বোধ করে। আপনাদের কাছ থেকে একটা জিনিস মনে রাখবে, আমাদের একটা শরীরের কাছে ডিসি ইজ অনেক পাওয়ারফুল একটা ব্যক্তিত্ব এবং আসলে আপনারা অনেক ক্ষমতাশীল একটা ব্যক্তিত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে এবং আমার অবস্থানগতভাবে আমি আপনাদেরকে এই অনুরোধটা করব, আমাদের সৈনিকদেরকে একটু নিজেদের সন্তান, নিজেদের ভাই হিসাবে ট্রিট করলে আমাদের জন্য সত্যি আমরা গর্বিত এবং আমাদের কাজের জন্য খুবই একটা ভালো দিক হবে। আর একটা প্রশ্ন এসেছে, টোটালস পিপল ওয়ার, এটাই আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ দি ডিফেন্স পলিসি। আমরা এই নিয়ে কাজ করা শুরু করেছি, তারা কিছু আইডিয়া দিয়েছেন, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেখানে সকল মানুষকে ইন্টিগ্রেট করে যে টোটালস পিপল ওয়ার কনসেপ্টটা জেনারেট করেছিলেন, সেটাই আসলে বাংলাদেশের অস্তিত্বের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। সুতরাং সেটাকে আমরা রিজেনারেট করেছি বর্তমান প্রেক্ষাপটে। কিছু কিছু চ্যালেঞ্জ আছে, যেটা বিমান বাহিনী প্রধান বলেছেন, আর সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা হোলিস্টিক্যালি কীভাবে আমাদের যে ধারণা, যেটা রাষ্ট্রের অস্তিত্বের সাথে সম্পর্কিত, সেই ধারণাকে বাস্তবায়ন করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আরেকটা জিনিস মনে রাখতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি উপলব্ধি করেছিলেন জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা কেবল কোনোটা বাহিনীর দায়িত্ব নয়, এটা সমগ্র জাতির দায়িত্ব।
তার প্রবর্তিত পররাষ্ট্র নীতিও আজকে বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক, যেখানে কূটনীতি এবং সমরনীতি পরস্পরের পরিপূরক। প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী না হলে কূটনীতিও কার্যকর থাকে না, এটাই বাস্তবতা। অতএব একটি জনকল্যাণমূলক এবং নিরাপদ রাষ্ট্র গঠনে বেসামরিক জনগণের ভূমিকার প্রশাসনের ভূমিকার পাশাপাশি জনগণকে সংগঠিত করা, সম্পদের সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা, জননিরাপত্তা বজায় রাখা এবং প্রয়োজনে সামরিক বাহিনীকে কার্যকর সহায়তা প্রদান করা আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ। মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল বিভাজনমুক্ত, ঐক্যবদ্ধ, স্থিতিশীল এবং শক্তিশালী বাংলাদেশ গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেটার জন্য আমাদের যা করতে হয় আমরা সর্বোচ্চ সেটা করতে প্রস্তুত। এখানে আপনাদেরকে স্মরণ করতে চাই 1979 এবং 80 সালের দিকে আপনাদের মনে আছে অনেকের হয়তো, আনসার বিডিবি অফিসার ছিল থানা লেভেলে। তারাই ছিল আমাদের এই পিপুল ওয়ার কনসেপ্টের একটা হাব। তো আমরা বিভিন্ন ফরম্যাট নিয়ে আলোচনা করছি এবং অচিরে আপনারা এটার একটা বাস্তবায়ন দিক দেখতে পাবেন। বিএনসিসিকে ইনক্লুড করা হবে, তারপরে আপনার যে আনসার বিডিবি, যে এমবডির আনসার আছে, তারপরে নর্মাল যে আনসার আছে, এই সব সম্মিলিতভাবে। এবং আপনার যে স্কুলের কথা মেজর হাফিজ স্যার আমাদের বর্তমান স্পিকার যে বলেছিলেন, এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা আলোচনা টেবিলে আছে আমাদের, এবং আমরা অ্যাক্টিভলি কনসিডার করেছি, করে এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বাট আমি এটুকু বলতে পারি, এই দেশটা আমাদের, এবং গত 17 বছরের ফেসিস্ট সরকারের কোনো সিমটম দেখবেন না। গত ফেসিস্ট সরকার যেভাবে আমাদের বাহিনীগুলোকে ধ্বংস করেছে, আমরা তার উল্টো পথে হাঁটব, এটাই আমাদের মূল লক্ষ্য এবং আমাদের দর্শন। এবং এই বাংলাদেশের জনগণ দীর্ঘ 17 বছরের একটি ফেসিস্ট শাসন জুলাই বিপ্লবের মাধ্যমে পতন ঘটিয়েছে। তবু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 5ই আগস্ট আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে, এবং সেই শিক্ষাকে বুকে ধারণ করে আমাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। এরকম যেন না হয় আবার একটা 5ই আগস্টে অন্য ফরম্যাটে আমাদের রাষ্ট্রকে সম্মুখীন হতে হয়। এবং অনেকেই যারা বিভিন্ন পজিশনে ছিলেন তারা কিভাবে পালিয়েছেন, সেই পালানোর দৃশ্য আমরা বাংলাদেশে আর কখনো দেখতে চাই না। এবং দেখতে যদি না চাই তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে হবে। এবং আমাদের সরকারের মূল দর্শন, জনগণের সকল ক্ষমতার উৎস, এর কোনো বিকল্প নেই। যতক্ষণ পর্যন্ত আমরা জনগণের সাথে সম্পৃক্ত থাকব, জনগণের কল্যাণকে আমরা প্রাধান্য দিয়ে কাজ করব, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি নিজের স্বার্থ, দুর্নীতি এবং বিভিন্ন অপকর্মের সাথে নিজেকে জড়িয়ে ফেলি, তাহলে হয়তো আপনারা আমাদের সহযাত্রী হতে পারবেন না। আমাদের সরকার, তারেক রহমানের সরকার, এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। আপনাদেরকে আরেকটা জিনিস আমাদের অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আমাদের সরকারের মূল দর্শন জনগণের আস্থা অর্জন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে রাষ্ট্রকে স্বাভাবিক ধারায় আবার ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা অব্যাহত রেখেছে। এবং এর প্রধান যে চ্যালেঞ্জ আমরা সম্মুখীন হচ্ছি, সেটা হলো পুরনো স্বৈরতন্ত্রের রেখে যাওয়া এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রক্রিয়াধীন আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড কিছু ক্ষত আমাদের ব্যবস্থাটাকে ভঙ্গুর করে ফেলেছে। সুতরাং আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে এবং মনে প্রাণে এটাকে ধারণ করতে হবে। 17 বছরের জঞ্জাল এবং এই গত 1.5 বছরের যে সরকার ব্যবস্থা ছিল, তারা অনেক কিছুই করেছে যেটা রাষ্ট্রবিরোধী। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন রাজনৈতিক প্রভাবমুক্ত এবং পেশাগতভাবে দক্ষ একটি সশস্ত্র বাহিনী গঠন করার জন্য যা যা করা দরকার তিনি তাই করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং সেই লক্ষ্য পূরণে আমরা কখনো পতিত ফেসিস্ট সরকারের পথে হাঁটব না। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে চাই, প্রতিরক্ষা বাহিনীর সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ কখনোই যেন পূর্বের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মতো দেশের স্বার্থবিরোধী অপেশাদার আচরণ না করেন, সে বিষয়ে সরকার সর্বদাই সচেষ্ট থাকবে। সরকার সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ এবং পরিচালনার ক্ষেত্রে কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক, অনিয়ন্ত্রিত ব্যক্তিগত স্বার্থকে জাতীয় স্বার্থের উপরে স্থান দেবে না। পরিশেষে আমি আবারও স্মরণ করে দিতে চাই, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা আপনাদের যে ঐতিহাসিক ভূমিকা ইতিপূর্বে পালন করেছেন সেটাকে অব্যাহত রাখবেন। আপনারা নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। তাই পেশাদারিত্বতা, সততা এবং দায়িত্ববোধের মাধ্যমে আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। শহীদ জিয়ার জাতীয়তাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের শক্তিতে উজ্জীবিত হয়ে তাদের যোগ্য উত্তরসূরি আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথ অনুসৃত করে একটি ঐক্যবদ্ধ সমৃদ্ধ রাষ্ট্রের বিনির্মাণ হোক আমাদের অঙ্গীকার। আসুন আমরা সবাই মিলে সুদৃঢ়, আধুনিক এবং সমন্বিত জাতীয় কাঠামো গড়ে তুলি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত করবে একটি নিরাপদ এবং সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং কার্যক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে আমাদের প্রধানমন্ত্রীর দর্শন। দর্শনটা হলো করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফিজ।